আদালত দেখবেন যে তাদের যে আদেশ সেই আদেশ মানা হয়েছে কি মানা হয়নি। যদি মানা না হয়ে থাকে আদালত তাহলে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে নোটিশ জারি করবেন। তারপর তাদের কথা শুনবেন যে তারা কেন আদালতের আদেশকে মান্যতা দেননি। যদি আদালত গ্রহণযোগ্য মনে করেন যে তাদের কথা খানিকটা ভিত্তি আছে, তাহলে আদালত সেইভাবে নির্দেশ দেবেন, হয়তো সময় বাড়াবেন বা কিছু করবেন কিংবা জেলে পাঠিয়ে দেবেন। আর্থিক অসুবিধে এটা গ্রহণযোগ্য কারণ হবে না। তারা একটা সাংবিধানিক সংকট তৈরি করে বলবেন আমাদের কিছু করার নেই, এখন দেখো রাষ্ট্রপতি শাসন করে দেওয়া হলো, সেই পথেই তারা যাওয়ার পরিকল্পনা করছে। এটা লজিক্যাল ডিসক্রিপেন্সি নয়, এটাকে লজিক্যাল ইডিওসি। সেই লজিক্যাল ইডিওসিটা তৈরি করার পেছনে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের প্রশাসনেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কিন্তু সবচেয়ে যেটা লজ্জার, পশ্চিমবঙ্গবাসীর পক্ষে লজ্জার, যে সুপ্রিম কোর্ট পর্যন্ত এই রাজ্য সরকারের প্রশাসনের উপর ভরসা রাখতে পারছেন না। এসআইআর প্রক্রিয়াতেও তারা শেষ পর্যন্ত বিচার বিভাগের অফিসারদের, ডিস্ট্রিক্ট জাজেদের ওপর দায়িত্ব অর্পণ করলেন। এ থেকে প্রমাণ হয় যে এই রাজ্য সরকারের প্রশাসনের উপর কোনো আস্থা নেই। দুরাত্মার ছলের অভাব হয় নাকি? এসব দুরাত্মারা বিভিন্ন ছল করে আসল বিষয়বস্তু থেকে মানুষের নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবে। আমি ইন্টেলেকচুয়াল নই, কিন্তু দুরাত্মায় ভরে গেছে পশ্চিমবঙ্গ, এটা 2011 সাল থেকে পুনঃ পুনঃ বলে আসছি। আমি ইতিপূর্বে বহুবার বলেছি এ রাজ্যের মুখ্যমন্ত্রী জীবনে কখনো সত্য কথা বলেননি। প্রতিবাবু সম্পর্কে মমতা বলবে এবং সেই কথাকে আমাদের গুরুত্ব দিতে হবে, এরকম পাগল পশ্চিমবঙ্গে 2-4 জন ছাড়া খুঁজে পাওয়া যাবে না। ওকে কেউ মারতে চায় না, উনি নিজে মাঝে মাঝে কিছু লোক সাজিয়ে মার খাওয়ার ব্যবস্থা করেন। হাজরা মোড়ে তখন আমরাও অনেক তরুণ ছিলাম, ওর যাতে ওর মাথায় লাঠি মেরে মাথা ফেটেছে তার জন্য 2 জন লোকের নামে অভিযোগ ছিল, লালু আলম আর বাদশাহ আলম। বাদশাহ আলম প্রয়াত হয়েছেন, তিনি বিজেপির নেতা হয়ে গিয়েছিলেন। লালু আলম মমতার দলে আছেন। লালু আলমের বিরুদ্ধে মমতা সাক্ষী দেওয়ার জন্য আদালতে যায়নি। এতে কি বোঝা যায়? পশ্চিমবঙ্গের অর্থনীতি শ্মশান যাত্রা করে দিয়েছেন তিনি। যে পরিমাণ টাকা ঋণ করেছেন সেই টাকাটা ফেরত দেবেন কোত্থেকে? যে ললিপপ নয়, এটা একটা আফিংয়ের গুলি। যে যুবকটা টাকা নিচ্ছে তাকে বলুন টাকাটা ফেরত দেবে কি করে তুমি? আমি প্রথমেই একটা প্রশ্ন আপনার সামনে রাখবো, সেটা হচ্ছে ডিএ মামলায় রাজ্য সরকারকে বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ তো দিয়েছিল স্যার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও বাস্তবে দেখা গেল রাজ্য সরকারের তরফে একদম কিচ্ছু জানানো হলো না। এবার আদালত অবমাননার অভিযোগ তুলে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে দেখা গেল রাজ্য সরকারি কর্মচারীদের। সরকার যদি তা না মানে এটা কি একদম সরাসরি আদালত অবমাননা? আদালত অবমাননার ক্ষেত্রে কি জেল বা জরিমানার সম্ভাবনাও থাকে স্যার? আইনত তাই হয়, থাকে। সরাসরি আদালত অবমাননা বটেই। এখন আদালত অবমানিত হলে পরে কি আদেশ দেবে এটা আদালতের বিবেচ্য বিষয়, সে নিয়ে তো আমরা বলতে পারি না। আপনি একজন বরিষ্ঠ আইনজীবী, আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাইবো যে মানে আইনের অনেক জটিল বিষয় থাকে তো, যেগুলো মানে আমাদের দর্শকদের কাছে আমরা সহজভাবে উপস্থাপিত করতে চাইছি। সেটা হচ্ছে যে অবমাননার নোটিশ জারি হলে প্রথম ধাপে আদালত ঠিক কি কি বিষয়গুলো দেখে স্যার? অবমাননার দরখাস্ত করলে পরে আদালত দেখবেন যে তাদের যে আদেশ সেই আদেশ মানা হয়েছে কি মানা হয়নি। যদি মানা না হয়ে থাকে আদালত তাহলে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে নোটিশ জারি করবেন। তারপর তাদের কথা শুনবেন যে তারা কেন আদালতের আদেশকে মান্যতা দেননি। যদি আদালত গ্রহণযোগ্য মনে করেন যে তাদের কথা খানিকটা ভিত্তি আছে, তাহলে আদালত সেইভাবে নির্দেশ দেবেন, হয়তো সময় বাড়াবেন বা কিছু করবেন কিংবা জেলে পাঠিয়ে দেবেন। আমি একটা বিষয় বলবো যে আপনি বলছেন নোটিশ জারি হবে এবং আদালত সেক্ষেত্রে রাজ্য সরকারের থেকে তাদের যুক্তি অবশ্যই শুনবে, কিন্তু আমরা এর আগে দেখেছিলাম রাজ্য সরকার একদম সরাসরি যুক্তি দিয়েছিল যে তাদের অর্থ ভান্ডার শূন্য। ওই যুক্তি তো বিচার করেছেন আদালত। আদালত সুপ্রিম কোর্টের জাজমেন্টটা পড়ে নেবেন, তাহলে দেখবেন পরিষ্কার বলেছে যে আর্থিক সংকটটা কোনো গ্রহণীয় যুক্তি নয়। এটা রাজ্য সরকারের দায়বদ্ধতা, রাজ্য সরকারের সেভাবেই তার আর্থিক ব্যবস্থা করা উচিত ছিল। সুতরাং আর্থিক অসুবিধে এটা গ্রহণযোগ্য কারণ হবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংবাদিককে বললেন যে ওরা একটি কমিটি করেছে, আমরাও একটি কমিটি করেছি, সুপ্রিম কোর্ট ফাইনাল রায় দিয়ে কমিটি করে দিয়েছে, তার উপর আপনাকে কমিটি করার অনুমতি কি ওনাকে মানে ভারতীয় সংবিধান দিয়েছে? দেখুন, উনি কি বলেছেন, কেন বলেছেন, কি তার ব্যাখ্যা, সেটা একমাত্র ওর ঘিলু থেকেই বেরোবে। আমি তো তার ব্যাখ্যা দিতে পারবো না। যিনি বলেছেন তার ঘিলু থেকে, তার ঘিলু তো নেই, নাকি মেরে সিপিএম বার করে দিয়েছিল। এখন সেটা তিনি বলতে পারবেন, আমি কি করবো? সরকার কি সুপ্রিম কোর্টের সঙ্গে সরাসরি সংঘাতে যাচ্ছে? সরকারের সংঘাতে যাওয়ার অবকাশ কোথায়?
সরকার পরিকল্পনা করে একটা সাংবিধানিক সংকট তৈরি করার চেষ্টা করছেন, এই কথাটা আমি বিগত 6 মাস কিংবা তার আগে থেকে বলে আসছি। তারা একটা সাংবিধানিক সংকট তৈরি করে বলবেন আমাদের কিছু করার নেই, এখন দেখো রাষ্ট্রপতি শাসন করে দেওয়া হলো, সেই পথেই তারা যাওয়ার পরিকল্পনা করছেন। অবমাননার মামলায় মুখ্য সচিবকে মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগতভাবে হাজির হতে পারে, এটা কতটা বাস্তবসম্মত? এটা মুখ্যমন্ত্রীর ব্যাপার নয়, এটা হচ্ছে আধিকারিকদের, অর্থ সচিব, মুখ্য সচিব, এদের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট আদেশ জারি করবেন। এসআইআর মামলায় রাজ্যকে কড়া বার্তা সুপ্রিম কোর্টের একজন প্রধান বিচারপতি বলছেন যে দুর্ভাগ্যজনকভাবে রাজ্য এবং কমিশন অভিযোগ পাল্টা অভিযোগ এগুলো করছে, দোষারোপের খেলা চলছে এবং বিচারপতিরা বলছেন মানে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ বা ডিস্ট্রিক্ট জজকে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে, যে এক কথায় একদম নজিরবিহীন জুডিশিয়াল অফিসারদের পরামর্শ দেওয়ার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়োগ নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে যে স্ক্রুটিনি বাকি রয়েছে সেগুলো শুনানি করে সিদ্ধান্ত নেবেন। আর তারা এই যে জুডিশিয়াল অফিসাররা যে নির্দেশ দেবেন, সেটা সুপ্রিম কোর্টের নির্দেশ বলে মনে করতে হবে, রাজ্যকে অবিলম্বে এটা মানতে হবে নির্দেশ। দেখুন, একটা কথা বলি, আমি আমি বহু আগে বলেছি, এটা লজিক্যাল ডিসক্রিপেন্সি নয়, এটাকে লজিক্যাল ইডিওসি। সেই লজিক্যাল ইডিওসিটা তৈরি করার পেছনে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের প্রশাসনেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আর নির্বাচন কমিশন তো নিঃসন্দেহে তারা ইডিওসিতে দাঁড়িয়ে আছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই, ইতিপূর্বে বহুবার আমি বলেছি। কিন্তু সবচেয়ে যেটা লজ্জার, পশ্চিমবঙ্গবাসীর পক্ষে লজ্জার, যে সুপ্রিম কোর্ট পর্যন্ত এই রাজ্য সরকারের প্রশাসনের উপর ভরসা রাখতে পারছেন না। ইতিপূর্বে ডিএ মামলায় সুপ্রিম কোর্ট 3 জন অবসরপ্রাপ্ত বিচারপতির কমিটি করে দিলেন, তার কারণ তাদের রাজ্য প্রশাসনের উপর কোনো ভরসা নেই। আজকে নির্বাচন এসআইআর প্রক্রিয়াতেও তারা শেষ পর্যন্ত বিচার বিভাগের অফিসারদের, ডিস্ট্রিক্ট জাজেদের উপর দায়িত্ব অর্পণ করলেন। এ থেকে প্রমাণ হয় যে এই রাজ্য সরকারের প্রশাসনের উপর কোনো আস্থা নেই। রাজ্য সরকারের প্রশাসনিক কর্তারা, তাদের যদি ন্যূনতম আত্মসম্মান বোধ, নৈতিকতা বোধ থাকে, তাদের অবিলম্বে পদত্যাগ করা উচিত। যে আমরা পারছি না বারবার আমাদের পরিচালন করবার জন্য বিচার ব্যবস্থাকে, বিচার প্রক্রিয়ায় নিযুক্ত মানুষকে দায়িত্ব দিতে হচ্ছে, এর থেকে লজ্জার কি হতে পারে? রাজনৈতিক দলের দান খয়রাতি রাজনীতি নিয়ে কিন্তু এর আগেও বারংবার প্রশ্ন উঠেছে আদালতে, আর এবার একদম পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের মুখে সেই দান খয়রাতি নিয়ে একদম বড় পর্যবেক্ষণ ছিল শীর্ষ আদালতের, যে কেন ভোটের আগে নগদ টাকা দেওয়ার স্কিম চালু করা, সেই প্রশ্ন তুললেন প্রধান বিচারপতির বেঞ্চ। কি বলবেন? আমি এই জন্যই এতগুলো নগদ টাকা এখানে খুঁজে পেলাম। এই নগদ টাকা থাকলেই তো লোকের সুবিধা হয়। ভারতবর্ষের বিভিন্ন রাজ্য সরকার তারা অর্থনীতিকে ধ্বংসের পথে নিয়ে গেছেন, এবং সেই মানুষকে তারা এখন মোহগ্রস্ত করতে চাইছেন। একটা মোহর ব্যাপার হচ্ছে ধর্মের আফিং, আরেকটা হচ্ছে এইরকম তথাকথিত ভাতা। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া তিনবার আইপ্যাক মামলার শুনানি পিছুনো, বিচার প্রক্রিয়ার গতি নিয়ে প্রশ্ন ওঠে। না, বিচার প্রক্রিয়ার গতি কিছু না। হ্যাঁ, যারা বিচার প্রার্থী তারা তাদের নিজস্ব ত্রুটির জন্য সময় হচ্ছে, বিচার ব্যবস্থা কি করবে? কিভাবে কি পার পাওয়া যাবে? তা তো পার পাওয়া তো যায় না, কিন্তু ওই দুরাত্মার ছলের কি আছে, দুরাত্মার ছলের অভাব হয় নাকি, এসব দুরাত্মারা বিভিন্ন ছল করে আসল বিষয়বস্তু থেকে মানুষের নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবে। আপনার মতো ইন্টেলেকচুয়াল একজন লোক, তারও এটা ফিল হচ্ছে যে দুরাত্মায় ভরে গিয়েছে পশ্চিমবঙ্গটা। আমি ইন্টেলেকচুয়াল নই, কিন্তু দুরাত্মায় ভরে গেছে পশ্চিমবঙ্গ, এটা 2011 সাল থেকে পুনঃ পুনঃ বলে আসছি। যে রাজনৈতিক দলের উত্থান হয় মিথ্যা প্রচারের মধ্য দিয়ে সততার প্রতীক বলে, যে রাজনৈতিক দলের সমস্ত ফান্ডিং হয় চিট ফান্ডের টাকায়, অর্থাৎ গরিব মানুষের টাকা কেড়ে নিয়ে, সেই রাজনৈতিক দল দুরাত্মা ছাড়া অন্য কিছু হতে পারে এটা আমার মনে কখনোই হয়নি। আজ তখনও ছিল না, আজও নেই, আগামী দিনও থাকবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে জ্যোতি বসু বলতেন এরা কবে যাবে, বুদ্ধদেব ভট্টাচার্যের গভর্নমেন্ট কবে ক্ষমতা থেকে যাবে। মানে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়, মানুষটা বেঁচে থাকতে বলেননি, বলেননি উনি, কেন বলেননি? দেখুন, এটা তো খুব পুরনো কথা। আমি ইতিপূর্বে বহুবার বলেছি, এ রাজ্যের মুখ্যমন্ত্রী জীবনে কখনো সত্য কথা বলেননি, জীবনে কখনো তথ্যভিত্তিক কথা বলেননি। উনি অনেক বড় বড় পণ্ডিত আইএএস অফিসারদের ওর পরামর্শদাতা করেছেন, তারা মাঝে মাঝে কিছু লিখে টিকে দেন যেগুলো টুইট হিসেবে বেরোয়। এর বাইরে যখনই কিছু বেরোয় তখন উনি যে কতটা অসত্যভাষিনী সেটা বারবার প্রমাণ হয়।
অতএব জ্যোতিবাবু সম্পর্কে মমতা বলবে এবং সেই কথাকে আমাদের গুরুত্ব দিতে হবে, এরকম পাগল পশ্চিমবঙ্গে ২-৪ জন ছাড়া খুঁজে পাওয়া যাবে না। বাবু, জ্যোতি বসু এবং বুদ্ধদেব ভট্টাচার্য দুজনকে এই মুহূর্তে মৃত। তাদের কোথাও গিয়ে তাদেরকে কি অসম্মান করা নয়? না, না, এই সমস্ত পাগল ছাগলের কথায় এত গুরুত্ব দেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বই লিখে যেটুকু পাই ২৬৩টা বই রয়েছে তাতেই চলে যায়। আমি বললাম উনি মিথ্যে কথা বলতে ভালোবাসেন, মিথ্যে কথা বলেন। বারে বারে এই তিক্ত কথাটা আমাকে বলতে হয়, আমার খারাপ লাগে বলতে। কিন্তু দুর্ভাগ্য যে আমার রাজ্যে আমরা এমন মানুষকে মুখ্যমন্ত্রী নির্বাচিত করেছি যে দ্বারা সত্য কথা বলেন না। আমরা এমন মানুষকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছি যিনি সত্য কথা বলেন না। এটা তো দেশের দুর্ভাগ্য। এই দুর্ভাগ্য আমাদের বহন করতে হবে যতক্ষণ না আমরা আমাদের সচেতন ভোটাধিকার প্রয়োগের মধ্যে দিয়ে এই সমস্ত দুরাত্মাদের ঝেঁটিয়ে বিদায় করতে পারছি। আমি বলবো আমি নিজেকে নিয়ে ব্যস্ত থাকি। আমি কি বুলেট প্রুফ গাড়ি চড়ি? আমার বুলেট প্রুফ গাড়ি বুদ্ধদেব বাবুকে দিয়ে দিয়েছি। আমি কোনো মাইনে নিই না, পেনশন নিই না। বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি তো কলকাতা কর্পোরেশনের মেয়র ছিলেন তদানীন্তন। কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায় যে বলছেন বুলেট গাড়ি তিনি চড়েন না। বুদ্ধদেব ভট্টাচার্য যে যে জীবনে কখনো সত্য কথা বলেনি তার কথা উত্তর দিতে গিয়ে আমি সময় নষ্ট করব কেন? আমার এই সময়ের গুরুত্ব আছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ৩-৪ বার বন্দুক নিয়ে এসছে বাড়ির মধ্যে। তাহলে প্রশ্ন হচ্ছে যে সিকিউরিটি কি করছিল? আর এবং উনি আরো বলছেন যে এখনো পর্যন্ত কোনো তদন্ত সেরকম হয়নি। মুখ্যমন্ত্রী ওকে কেউ মারতে চায় না। উনি নিজে মাঝে মাঝে কিছু লোক সাজিয়ে মার খাওয়ার ব্যবস্থা করেন। হাজরা মোড়ে তখন আমরাও অনেক তরুণ ছিলাম। যাতে ওর মাথায় লাঠি মেরে মাথা ফেটেছে তার জন্য ২ জন লোকের নামে অভিযোগ ছিল, লালু আলম আর বাদশাহ আলম। বাদশাহ আলম প্রয়াত হয়েছেন, তিনি বিজেপির নেতা হয়ে গিয়েছিলেন। লালু আলম মমতার দলে আছেন। লালু আলমের বিরুদ্ধে মমতা সাক্ষী দেওয়ার জন্য আদালতে যায়নি। এতে কি বোঝা যায়? এ পরিষ্কার। ছবিগুলো বুঝতে কোনো খুব বেশি অঙ্ক শেখার দরকার হয় না। একটা ক্লাস 3 ছেলেকে এই সমীকরণগুলো দিন, তখন সে বলে দেবে যে কার সঙ্গে কার বন্ধুত্ব। কলেজে ভর্তি হওয়ার টাকা ছিল না, মটরমালার হার বিক্রি করে ভর্তি হয়েছিলাম। রাজ্যের শিক্ষা ব্যবস্থার এই হাল, মুখ্যমন্ত্রী এই কথা বলছেন নিজের ছাত্র জীবনের কথা। আমি আবার বলবো যে সত্য মটরমালা হার যার থাকে তার কলেজে ভর্তি হওয়ার টাকা থাকে না, এই দুটোর মধ্যে পরস্পরের মধ্যে কোনো সাযুজ্য নেই তো। দরজায় কড়া নাড়ছে যখন লোকসভা নির্বাচন, ঠিক তার আগে অন্তর্বর্তী বাজেটে কি মাস্টার স্ট্রোক দিয়েছে তৃণমূল সরকার? লক্ষ্মীর ভান্ডারে ৫০০ টাকা বাড়ানো এবং যুবসাথী প্রকল্প কি ভোটে তাদেরকে সুবিধা পাইয়ে দেবে তৃণমূল? পশ্চিমবঙ্গের অর্থনীতি শ্মশান যাত্রা করে দিয়েছেন তিনি। যে পরিমাণ টাকা ঋণ করেছেন সেই টাকাটা ফেরত দেবেন কোত্থেকে? মদ বিক্রির থেকে যে টাকা আসে সেই টাকা তো খুব বাড়বে না। তিনি তো এখন দুয়ারে দুয়ারে মদ প্রকল্প চালু করেছেন। তা দিয়ে যা রেভিনিউ আসছে সেই রেভিনিউ দিয়ে কিন্তু এই দেনা মেটানো যাবে না। কত লক্ষ টাকা দেনা করেছেন তিনি গত কয়েক বছর, টাকাটা ফেরত দেবে কে? টাকাটা ফেরত দিতে হবে আমাকে, আপনাকে, আমাদের করের টাকা দিয়ে। যারা আজকে পাচ্ছেন ওই সমস্ত ভাতার টাকা, তারা জেনে রাখুন তাদের ঘাড় ভেঙে টাকা আদায় করবে। যুবকের বেকার যুবকদের কি আত্মসম্মান সরাসরি আঘাত এটা? বটেই তো। শিক্ষিত সম্প্রদায় তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেননি, কিন্তু ইতিমধ্যে উনি এর আগে যা বলে অসত্য কথা বলেন। ১০০% কাজ হয়ে গেছে, ৫ বছরেই বেকার নেই, কৃষকদের কৃষক দ্বিগুণ আয় হয়ে গেছে, দ্বিগুণ দ্বিগুণ চাকরি, দ্বিগুণ দ্বিগুণ পড়াশোনা, স্কুল বন্ধ করে দেওয়া। এরকম একটা আউটরাইট লায়ার, যাকে বলা হয় প্যাথোলজিক্যাল লায়ার, আমাদের ভারতবর্ষের রাজনীতিটাকে কলুষিত করেছে। এখনো পর্যন্ত যা খবর তাতে দেখা যাচ্ছে যে গোটা রাজ্যে প্রায় ১৮ লাখের কাছাকাছি আবেদন জমা পড়েছে। বিরোধীরা বলছে শিল্প কর্মসংস্থান না দিতে পেরে আসলে ভাতার ললিপপ দিচ্ছে সরকার। এখন দিনের শেষে লাভের গুড় ঘরে তুলতে পারবে না তৃণমূল? আমার বক্তব্য হচ্ছে যে ললিপপ নয়, এটা একটা আফিংয়ের গুলি। যে যুবকটা টাকা নিচ্ছে তাকে বলুন টাকাটা ফেরত দেবে কি করে তুমি? যে লক্ষ্মীশ্রীর ভাতা নিচ্ছেন তাকে জিজ্ঞাসা করুন টাকাটা ফেরত দেবে কিভাবে? কন্যাশ্রী ভাতা চালু করেছেন, নাবালিকা মেয়ে বিয়ে বেড়ে গেছে, কেন বাড়লো? নাবালিকা পাচার বেড়ে গেছে, কেন বাড়লো? বাম আমলে যেখানে মেয়েরা দলে দলে স্কুলে আসছিল, স্কুলে আসা বন্ধ হয়ে গেছে, কেন হলো? এগুলো তো বিচার করতে হবে। এইসব বিচার করার সময় এসেছে।